বাইরে খুব ঠান্ডা আর বৃষ্টিও পড়ছে। বসবার ঘরে সব জানলা বন্ধ ও পর্দা টানা। ফায়ারপ্লেসের গনগনে উজ্জ্বল আগুন, আর সেই আগুনের কাছে বসে বৃদ্ধ বাপ আর যুবা ছেলে দাবা খেলছে। বাবা মিস্টার হোয়াইট নানা রকম কায়দা করে দাবা খেলেন, যদিও মাঝে মাঝে সেই কায়দাতে নিজেই মাত হয়ে যান। একটা চাল দিলেন যাতে তার রাজা বিপদের মুখে পড়ে গেল। তার বৃদ্ধা স্ত্রী পাশে বসে সোয়েটার বুনছিলেন। তিনি সাবধান করতে চাইলেন, এই ওটা কি করলে? চাল তো দেওয়া হয়ে গেছে, ফেরানো যাবে না। ছেলে যাতে সেটা খেয়াল না করে মিস্টার হোয়াইট বলে উঠলেন, কিরকম ঝোড়ো হাওয়া বইছে শুনতে পাচ্ছ? আমি সব শুনতে পাচ্ছি। ছেলে মন দিয়ে বোর্ডের দিকে তাকিয়ে উত্তর দিল, এই নাও কিস্তি। আমার মনে হয় ও আজ রাত্রে আসতে পারবে না। বোর্ডের ওপরে একটা হাত নেড়ে রাজাকে ঢাকার চেষ্টা করলেন বাবা। এই হয়ে গেল মাত। ছেলে রাজাকে কেটে দিল। এত দূরে থাকার এটাই সমস্যা, অসহ্য। সবচেয়ে জঘন্য জায়গা এটা। ফুটপাতে হাঁটা যায় না, এক হাঁটু কাদা, রাস্তা তো নদীর মতো। আমি জানি না এখানকার লোকেরা কি ভাবছে। অবশ্য ভাববেই বা কে? এ রাস্তায় মাত্র দুটো বাড়িতেই তো লোক আছে, বাকি সব বাড়ি ফাঁকা। জঘন্য জায়গা, একেবারে জঘন্য। চিন্তা করো না গো, এর পরের বার হয়তো তুমিই জিতবে। মা আর ছেলের মধ্যে চোখাচোখি হলো। বাবা সেটা দেখে ফেললেন আর নিজেও হেসে ফেললেন। এই সময় খুব জোরে লোহার গেট বন্ধ হওয়ার আওয়াজ হলো, আর ভারী বুটের আওয়াজ পাওয়া গেল। বৃদ্ধ তাড়াতাড়ি উঠে সদর দরজাটা খুলে দিতে গেলেন। ঘরের ভেতর থেকে শোনা গেল তিনি আগন্তুকে বলছেন যেন তার সম্প্রতি দুঃসংবাদে কতটা দুঃখিত হয়েছেন। যে ভদ্রলোকটি মিস্টার হোয়াইটের সঙ্গে ঘরে ঢুকলেন তিনি বেশ লম্বা চওড়া মোটা সোটা মানুষ। গায়ের তামাটে রংটা দেখে বোঝা যায় উনি বাইরের কাজই বেশি করেন, অফিসে বসে কাজ নয়। স্ত্রী আর ছেলের সঙ্গে আলাপ করিয়ে দিলেন বৃদ্ধ। এ হচ্ছে সার্জেন্ট মেজর মরিস। সার্জেন্ট হার্টবার্টের সঙ্গে করমর্দন করে সোফায় বসলেন। মিস্টার হোয়াইট হুইস্কির বোতল বের করে জিজ্ঞেস করলেন, কি চলবে? বিলক্ষণ। চা ঠান্ডা পড়েছে। তৃতীয় গেলাসের পর সার্জেন্ট একটু আরাম করে বসে তার গল্প শুরু করলেন। যুদ্ধের জন্য তাকে কতবার দূর দূর দেশে যেতে হয়েছিল, কত অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে হয়েছে তাকে, এই সবাই তাকে ঘিরে বসলো গল্প শোনার জন্য। মিস্টার হোয়াইট বললেন, 21 বছর আগে যখন ও এ দেশ ছেড়ে চলে গিয়েছিল তখন এই লিকলিকে রোগা ছিল, আর এখন দেখো। মিসেস হোয়াইট একটু ভদ্রতা করে বললেন, না না, বাইরে গিয়ে ওনার খুব একটা ক্ষতি হয়েছে বলে তো মনে হচ্ছে না, ভালোই তো লাগছে। আমারই ভারতবর্ষে যেতে ইচ্ছে করছে, বুঝলে? মানে অনেক নতুন কিছু দেখা যেতে পারতো আর কি। তুমি যেখানে আছো ভালো আছো। ওখানকার পুরনো মন্দির, ওখানকার রাস্তায় খেলা দেখানো বেদেরা, ওখানকার ফকিরদের কথা তো শুনেছি। আচ্ছা মরিস, সেদিন তুমি কি একটা বলছিলে বাদরের থাবা নিয়ে? তাড়াতাড়ি কথাটা চাপা দেবার জন্য মরিস বললেন, না না, আসলে সেরকম কিছু নয়, মানে শোনাবার মতো কিছু নয়। মিসেস হোয়াইট অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বাদরের থাবা? আসলে অলৌকিক বা ম্যাজিকও বলতে পারেন। নিজের পকেটে হাত দিয়ে কিছু খুঁজতে খুঁজতে মরিস বললেন, একটা বাদরের থাবার মতো হাত, কেমন যেন শুকিয়ে মোমের মতো। এই দেখুন। পকেট থেকে কিছু একটা বের করে তুলে ধরলেন মরিস। মিসেস হোয়াইট আতকে উঠে সরে গেলেন। হার্টবার্ট একটা বাদরের থাবা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। মিস্টার হোয়াইট ছেলের হাত থেকে সেটা নিয়ে টেবিলের উপরে রাখতে রাখতে বললেন, তা এটার বিশেষত্ব কি? এক বুড়ো ফকির এটাতে কি সব মন্ত্র পড়ে একটা অলৌকিক শক্তি দিয়েছিল। খুব ধার্মিক লোক ছিল। ও বলতে চাইছিল যে ভাগ্য মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে, তাকে বদলাবার চেষ্টা করলে সর্বনাশ হয়। বাদরের থাবা 3 জন মানুষের 3টে করে ইচ্ছা পূরণ করবে, কিন্তু খুব সাবধানে চাইতে হবে, কারণ ভুল কিছু চাইলে মৃত্যুও হতে পারে। যেভাবে তিনি কথাটা বললেন তাতে মনে হলো উনি নিজে সেটা বিশ্বাস করেন, হয়তো কোনো প্রমাণও পেয়েছেন। হার্টবার্ট একটু হাসি চেপে জিজ্ঞেস করলো, আপনি কেন চাননি? সার্জেন্ট গম্ভীর হয়ে তার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, আমি চেয়েছিলাম। মিসেস হোয়াইট জিজ্ঞেস করলেন, মিস্টার মরিস,
আপনার সব ইচ্ছে পূরণ হয়েছিল? হয়েছিল। ও আই সি। হুইস্কির গ্লাসটায় ওনার দাঁত ঠুকে গেল। এর আগে কেউ কিছু চেয়েছিল? জিজ্ঞেস করলেন মিসেস হোয়াইট। প্রথম যে লোকটি এই থাবাটি পায় সে চেয়েছিল। তার প্রথম দুটো ইচ্ছের কথা আমি জানি না, কিন্তু শেষটা তাকে মৃত্যু এনে দিয়েছিল। আমি সেখান থেকেই এই থাবাটা পাই। ওর গলায় এমন কিছু একটা ছিল যে সবে চুপ করে গেল। তোমার সব ইচ্ছে যদি পূর্ণ হয়ে গিয়ে থাকে তাহলে এটাকে রেখেছো কেন? এটা তো তোমার আর কোনো কাজেই লাগবে না। আমি জানি না, আমি 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 জানি না। আমি অনেকবার ভেবেছিলাম যে আমি এটা বিক্রি করে দেব, কিন্তু না 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 না, দেব না। এটা আমার জীবনে অভিশাপ নিয়ে এসেছে। আর লোকে যদি এটা কিনতে চায় তাহলে সে তো আগে পরীক্ষা করে তবে নেবে। হ্যাঁ, কিন্তু সেটা তো হবে না। যদি তুমি আরো 3টে কিছু চাইতে পেতে। আমি জানি না, আমি জানি না। এটা সত্যি ভালো না, এটা সত্যি ভালো না। হঠাৎ 2 আঙুলে থাবাটা তুলে ধরে ফায়ারপ্লেসের দিকে ছুঁড়ে দিলেন মেজর। আরে আরে, কি করছো কি? হোয়াইট লাফ দিয়ে তুলে নিয়ে সেটা টেবিলে ফেলে দিলেন। পড়তে দাও ওটাকে পড়তে দাও ওটাকে। ভয়ার্ত আর দুঃখিত গলায় মেজর বললেন, ওটা সত্যি ভালো না। মনিস, তুমি যদি ওটা না রাখতে চাও আমাকে দাও না। না না, আমি দেব না। আমি বুঝে শুনে ওটাকে আগুনে ফেলে দিয়েছিলাম। আর তুমি যদি ওটা তোমার কাছে রাখতে চাও তাহলে তোমার যদি কোনো ক্ষতি হয় তার জন্য আমাকে দায়ী করবে না। হ্যাঁ, আমি কিন্তু আবার বলছি, যদি ভালো চাও তাহলে ওটাকে আগুনে ফেলে দাও। হোয়াইট থাবাটাকে ভালো করে দেখতে দেখতে জিজ্ঞেস করলো, এটার কাছে কিভাবে চাইবো? ডান হাতে ওটা তুলে ধরে তোমার ইচ্ছেটা জানাবে, যাতে শোনা যায়। তবে আমি কিন্তু সাবধান করছি, ওটা থেকে তোমার কি বিপদ হতে পারে তুমি কিন্তু জানো না। মিস্টার হোয়াইট খাবারটাকে পকেটে ঢুকিয়ে নিলেন। মিসেস হোয়াইট খাবার দেবার জন্য উঠে বললেন, উফ, এ তো পুরো আরব্য রজনীর মতো শোনাচ্ছে। যা চাও তাই পাবে। তাহলে আমার জন্য 4টে হাত চাও তো। এই 2টো হাতে আমি আর পেরে উঠছি না। মিস্টার হোয়াইট পকেট থেকে থাবাটা বের করতে সবাই হেসে উঠল। মেজর আঁতকে উঠে হোয়াইটের হাতটা ধরে ফেললেন। বললাম না, যা চাইবে সাবধানে চাইবে, এটা ছেলে খেলা নয়। হোয়াইট ওটা আবার পকেটে চালান করে দিয়ে বন্ধুকে নিয়ে খাবার টেবিলে গিয়ে বসলেন। খাওয়া দাওয়ার পর আরও কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দিল। মেজর তার ভারতে থাকার অদ্ভুত সব অভিজ্ঞতার গল্প শোনালেন। শেষ ট্রেনটা ধরার জন্য তিনি চলে যাবার পর হারবার্ট হাসতে হাসতে বলল, যা সব আজগুবি গল্প শোনালেন উনি, সেগুলো যদি সত্যি না হয় তাহলে এই শুকনো বাদুড়ে হাতটা থেকে আমরা কিন্তু কিচ্ছু পাবো না। বাবা, তুমি কি এটার জন্য ওনাকে কিছু দিলে নাকি? এই সামান্য কিছু। ও নিতে চাইছিল না, আমি জোর করে দিলাম। ও কিন্তু বারবার বলছিল এটাকে ছুঁড়ে ফেলে দিতে। একদম না। হারবার্ট জোর দিয়ে বলল, আমরা বড় লোক হব, বিখ্যাত হব, সবাই এক ডাকে আমাদের চিনবে, আমরা আনন্দে থাকবো। বাবা, তুমি রাজি হয়ে যাও, তাহলে মা দিনরাত ঘ্যানর করতে পারবে না। এই কি বললি? এই দাঁড়া, খুব বেড়েছিস। তোকে না আমি সাহেস্তা করছি, দাঁড়া। অনেকদিন মার খাসনি, খুব মজা করতে শিখেছিস না? বলেই ছেলে দৌড়ে টেবিলের ওপাশে চলে গেল। মা হাসতে হাসতে ন্যাপকিন নিয়ে ছেলেকে তাড়া করলেন। পকেট থেকে থাবাটা বের করে চোখ ভরা সন্দেহ নিয়ে ওটার দিকে তাকিয়ে থাকলেন হোয়াইট। আমি জানি না, আমার তো কিছু চাইবার নেই, আমার তো সবই আছে। শুধু বাড়ি বাবদ যে টাকাটা বাকি আছে সেটা পেলে তোমার কিছুটা শান্তি হতো, তাই না বাবা? তুমি এক কাজ করো, তুমি 200 পাউন্ড চাও, তাতেই হবে, ধারটা শোধ হয়ে যাবে। কি বলো? বাবা একটু লজ্জার হাসি হাসলেন। ভাবলেন, এইসব আজগুবি গল্প বিশ্বাস করা বোকামো হয়ে যাচ্ছে না তো? আচ্ছা, চেয়েই দেখা যাক না। থাবাটা ডান হাতে তুলে ধরলেন। ছেলে মায়ের দিকে তাকিয়ে চোরা হাসি হেসে পিয়ানোতে বসে কিছু একটা জম্পেশ কর্ড লাগালেন। আমি 200 পাউন্ড চাই। একটা ভয়ার্ত চিৎকার শুনে মা আর ছেলে তার দিকে ছুটে গেল। ভয়ার্ত চোখে মাটিতে ছুঁড়ে ফেলা বাদুড়ে হাতটার দিকে তাকিয়ে বললেন,
আমি যেই আমার ইচ্ছেটার কথা বললাম, এটা আমার হাতের মধ্যে সাপের মতো কিলবিল করে উঠলো। মাটি থেকে ওটাকে তুলে টেবিলের উপরে রাখতে রাখতে হার্বার্ট বলল, আমি কিন্তু এখনো কোনো টাকা কড়ি দেখতে পাচ্ছি না, আর আমি বাজি ফেলে বলছি কোনোদিন দেখতেও পাবো না। মিসেস হোয়াইট একটু চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কল্পনা করছো না তো? না গো, সত্যি বলছি, ওটা নড়ে উঠেছিল সত্যি। মানে কোনো ক্ষতি হয়নি তো? আমি একটু চমকে গিয়েছিলাম, এই আর কি। সবাই কিছুক্ষণ ফায়ারপ্লেসের ধারে বসল। বাপ আর ছেলেতে একটু পাইপ টানল, মা একটু উল বুনলেন। বাইরে ঝোড়ো হাওয়া আরও জোরে বইছে। হঠাৎ ওপরতলার একটা দরজা প্রচণ্ড জোরে আওয়াজ করে বন্ধ হলো। বাপ চমকে লাফিয়ে উঠে দাঁড়ালেন। একটা অদ্ভুত বিমর্ষতা ঘিরে ধরল সবাইকে। সবাই চুপ, কারো মুখে কথা নেই। মা উঠে পড়ে উল্কাটা গুছিয়ে নিয়ে ওপরে শোবার ঘরের দিকে রওনা হলেন। বাবাও পিছনে যাচ্ছেন। এমন সময় ছেলে ঠাট্টা করে বলে উঠল, গিয়ে দেখো, এক বান্ডিল টাকা তোমাদের বিছানার মাঝখানে পড়ে আছে, আর একটা বিভৎস কিছু আলমারির মাথায় বসে দেখছে তোমরা একটা মরা বাদরের কাছ থেকে পাওয়া টাকাগুলো গুছিয়ে তুলে রাখছো। মা বাবা ওপরে চলে যাবার পর হার্বার্ট হাসতে হাসতে নিভন্ত ফায়ারপ্লেসের সামনে গিয়ে বসল। সে আসলে হাসি খুশি ছেলে, বেশিক্ষণ গম্ভীর হয়ে থাকতে পারে না। পাইপ ধরি আরাম করে বসে আগুনের দিকে তাকিয়ে থাকতে থাকতে আগুনের মধ্যে হঠাৎ বিভৎস কিছু মুখ দেখতে পেল, বাদরের মুখের মতো। আরে এগুলো কি? আগুনের মধ্যে কি ওগুলো? হাত বাড়িয়ে টেবিলের উপর থেকে জলের গেলাসটা নিতে গেল আগুনটা নেভানোর জন্য। হাতে লাগলো বাদুরের থাবাটা। কেন জানি হার্বার্ট কেঁপে উঠল। হাতটা সরিয়ে নিয়ে নিজের কোটে মুছতে মুছতে উপরে নিজের ঘরে যেতে গিয়ে একবার ফিরে তাকালো। ওর মনে হলো মুখগুলো ঘুরে ওর দিকেই তাকিয়ে আছে। পরের দিন শীতের ঝকঝকে সকাল। টেবিলের উপরে সূর্যের আলো এসে পড়েছে। হার্বার্ট ঘরে ঢুকে কাল রাত্রে নিজের ভয়ের কথা ভেবে একটু হেসে ফেলল। ঘরটা প্রতিদিনের মতোই উজ্জ্বল আর আনন্দময় দেখাচ্ছে। কোথাও আগের রাতের মতো কোনো ভয়ের চিহ্ন নেই। নোংরা শুকনো বাদরের হাতটা টেবিলের উপরই পড়েছিল। সেটাকে ছুঁড়ে ছোট আলমারির মাথায় ফেলে দিল। বোঝাই গেল সে ওইটার কাছ থেকে আর কিছু আশা করে না, বিশ্বাসও করে না ওটাকে। মিসেস হোয়াইট বললেন, আমার মনে হয় কি জানো তো, যারা যুদ্ধে যায় তারা সবাই একই রকম, নানান দেশে ঘুরে বেড়ায় আর আজগুবি সব গল্প নিয়ে আসে। আজকালকার দিনে ইচ্ছে পূরণ আবার হয় নাকি? ধুর, যত বাজে কথা। আর 200 পাউন্ড কি করে তোমার বাবার ক্ষতি করবে? হয়তো আকাশ থেকে টাকার বান্ডিলটা বাবার মাথায় ধপ করে পড়বে আর বাবার মাথা ফেটে যাবে। হার্বার্ট হাসতে লাগলো। মরিস বলেছিল ইচ্ছে পূরণটা এত স্বাভাবিকভাবে হবে যে ওই হাতটার সঙ্গে সেটার কোনো সম্পর্কই বোঝা যাবে না। মিস্টার হোয়াইট বললেন, সে যাই হোক, আমি ফিরে আসার আগে ওই টাকাটার ওপর আবার যেন ঝাঁপিয়ে পড়ো না বাবা। খাবার টেবিল থেকে উঠে কাজে যাবার জন্য রওনা হতে হতে বলল হার্বার্ট, তাহলে সবাই তোমায় বলবে লোভী বুড়ো, কিপটে বুড়ো, আর তখন আমাদের বলতে হবে কে উনি, আমরা তো ওকে চিনি না। হা হা করে হাসতে হাসতে হার্বার্ট দরজার দিকে এগিয়ে গেল। মা তার সঙ্গে দরজার কাছে গেলেন। রাস্তা থেকে হাত নেড়ে হার্বার্টকে বিদায় জানালো। মা ঘরে ফিরে এসে আরও এক চোট হাসলেন। তার স্বামীর আজগুবি গল্পে বিশ্বাস করা নিয়ে একটু মজা করার ইচ্ছে ছিল, কিন্তু দরজায় কেউ ঠক ঠক করতে তাড়াহুড়ো করে দরজা খুলতে গেলেন। যদি কিছু না, পিয়ন এসেছে একটা বিল নিয়ে। দুজনে খেতে খেতে আলোচনা করছিলেন সেনাবাহিনী ছেড়ে দেবার পর সার্জেন্ট বা মেজররা কেমন পানা শক্ত হয়ে পড়েন। কেন কে জানে, মদ খেয়ে যত ভুলভাল কথা। দেখো, হার্বার্ট কিন্তু ছাড়বে না, ফিরে এসেই তোমার পিছনে লাগবে এই সব গল্পে বিশ্বাস করার জন্যে। মিসেস হোয়াইট বললেন, যাই বলো তোমরা, ওটা কিন্তু আমার হাতের মধ্যে নড়েছিল। আমি শপথ করে বলছি ওটা নড়েছিল। ও তোমার মনের ভুল, তুমি ভেবেছিলে ওটা নড়ছে, বুঝলে? আরে ভাববার কোনো ব্যাপার নয়, আমি বলছি ওটা কি হলো।
স্ত্রী কোনো উত্তর দিলেন না। তিনি রাস্তার দিকে তাকিয়েছিলেন। এক ভদ্রলোক তাদের বাড়িটার দিকে তাকাতে তাকাতে পেরিয়ে চলে গেলেন, আবার ফিরে এসে উল্টো দিকে গেলেন, আবার ফিরে এলেন। বাড়িতে ঢুকতে গিয়ে ইতস্তত করছেন। উনি কি কোনো ঠিকানা খুঁজছেন? পরনে বেশ দামি পোশাক, মাথায় চকচকে সিল্কের টুপি। 200 পাউন্ডের সঙ্গে এনার কি কোনো যোগ আছে? মিসেস হোয়াইট মন দিয়ে দেখতে লাগলেন। ভদ্রলোক 3 বার বাড়ির সামনে এসে পার হয়ে গেলেন। চতুর্থবার মনস্থির করে বাগানের লোহার গেটটা খুলে ভেতরের রাস্তায় পা রাখলেন। মিসেস হোয়াইট চট করে পরনের ময়লা অ্যাপ্রনটা খুলে সোফায় কুশনের পেছনে গুজে রেখে এগিয়ে গেলেন দরজার দিকে। ভদ্রলোক ঘরের ভেতরে এসে কেমন যেন অস্বস্তিতে পড়ে গেলেন। যেন কি বলবেন ভেবে পাচ্ছেন না। তিনি মিসেস হোয়াইটের মুখের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। কিছু বলতে গিয়েও বলতে পারছেন না। মিসেস হোয়াইট একটু অপ্রস্তুত হয়েই বলতে লাগলেন, এই ঘরটা একটু অগোছালো, আপনি কিছু মনে করবেন না প্লিজ। মিস্টার হোয়াইট যে কোটটা পরে আছেন সেটা ওর বাগানে কাজ করার কোট, তাই একটু ময়লা, মানে। কিন্তু ভদ্রলোক অদ্ভুতভাবে তাদের দিকে তাকিয়েই রইলেন, কিছুই বললেন না। বেশ কিছু সময় গেল, সবাই চুপ। শেষে ভদ্রলোক নিচু হয়ে নিজের প্যান্টের ময়লা থেকে একটা তুলো তুলে ফেলতে ফেলতে বললেন, আমায় আসতে বলা হয়েছিল। আমি মাও অ্যান্ড মেগেন্স থেকে আসছি। মহিলা চমকে উঠলেন। হারবার্টের ফ্যাক্টরি থেকে আসছেন? কি হয়েছে? কিছু কি হয়েছে? হারবার্টের কিছু হয়নি তো? বলুন না, কি হয়েছে? চুপ করে আছেন কেন? বলুন না। তিনি কিছু বলার আগেই মিস্টার হোয়াইট বলে উঠলেন, আহা, তুমি শান্ত হও গো, শান্ত হয়ে বসো তো। আগে থেকেই ভেবে নিচ্ছ কেন কিছু হয়েছে? এই যে মশাই, আপনি কোনো খারাপ খবর আনেননি তাই না? বলুন না। ভদ্রলোকটির অস্বস্তি দেখে মিস্টার হোয়াইটের মনে হচ্ছিল হতেও পারে খারাপ খবর, কিন্তু আশা করছিলেন তার মনে হওয়াটা যেন ভুল হয়। আমি দুঃখিত। ভদ্রলোক বলতে শুরু করলেন। আতঙ্কিত হয়ে মা জিজ্ঞেস করলেন, খুব চোট লেগেছে? ভদ্রলোক মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে বললেন, খুবই চোট লেগেছে, কিন্তু এখন ওর আর কোনো যন্ত্রণা নেই। ওহ ঈশ্বর, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ঈশ্বর। মা হাত জোর করে নমস্কার করলেন। আমার ছেলে ভালো আছে, তার কোনো কষ্ট নেই। হঠাৎই এই কথাটার ভয়াবহ অর্থটা তিনি অনুধাবন করতে পারলেন। দেখলেন ভদ্রলোকটি মাথাটা ঘুরিয়ে নিয়েছেন, তার চোখের দিকে তাকাচ্ছেন না। তিনি কাঁপা কাঁপা হাতে স্বামীর গায়ে হাত রাখলেন। স্বামী তখনও বুঝতে পারেননি ব্যাপারটা কি হয়েছে। অবাক হয়ে তাকিয়ে দেখলেন স্ত্রীর দিকে। আস্তে আস্তে তার মাথায় ঢুকলো ভয়াবহ সত্যটা। অনেকক্ষণ সবাই চুপ করে রইল। ভদ্রলোক নিচু গলায় বললেন, বিশাল যন্ত্রটায় ও আটকে গিয়েছিল। বিশাল যন্ত্রটায়ও আটকে গিয়েছিল? মিস্টার হোয়াইট যন্ত্রচালিতের মতো বললেন, আটকে? তিনি সোফায় বসে স্ত্রীর হাত নিজের হাতের মধ্যে নিয়ে জানলার দিকে তাকিয়ে রইলেন। বিড়বিড় করে বলতে লাগলেন, আমাদের ওই একটি ছেলে, এটা কি হলো, কেন হলো? ভদ্রলোক উঠে ধীরে ধীরে জানলার কাছে গিয়ে বাইরের দিকে তাকিয়ে বললেন, আমি এই কোম্পানিতেই চাকরি করি। আমাকে বলা হয়েছে আপনাদের বলতে যে তারা অত্যন্ত দুঃখিত এবং তারা আপনাদের সহানুভূতি জানাচ্ছে। স্বামী স্ত্রী কোনো উত্তর দিতে পারলেন না। স্ত্রী বড় বড় চোখ করে লোকটির দিকে তাকিয়ে আছে। তার শ্বাস প্রায় পড়ছেই না। স্বামীর মুখ সাদা হয়ে গেছে। যুদ্ধে যাওয়া কোনো সৈন্য যখন যুদ্ধক্ষেত্র থেকে প্রথম মৃত্যু দেখে সেই রকম। দেখুন, ম অ্যান্ড মেগেন্স কিন্তু এর কোনো দায়িত্ব নেবে না। কাজের গাফিলতিতে কারো যদি কোনো ক্ষতি হয় তাহলে আইনত তারা কোনো ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়, কিন্তু আপনাদের যে ক্ষতি হলো সেই কথা ভেবে তারা আপনাদের কিছু টাকা দিতে চান। মিস্টার হোয়াইট স্ত্রীর হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালেন। তার সারা মুখে ভয়ে সাদা, ঠোঁট শুকিয়ে যাচ্ছে। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন,
কত? উত্তর এলো 200 পাউন্ড। স্ত্রীর চিৎকার শুনতে পেলেন না তিনি। একটা দুর্বল হাসি হেসে অন্ধভাবে হাত বাড়ালেন আর টাকাটা হাতে আসতেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। বাড়ি থেকে মাইল 2-1 দূরে কবরখানা। বৃদ্ধ বৃদ্ধা তাদের ছেলেকে কবর দিয়ে বাড়ি ফিরলেন। বাড়িটা যেন নিঝুম, নিস্তব্ধ আর অন্ধকার হয়ে আছে। সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে তারা দুজনে ঠিকমতো অনুধাবন করতে পারছিলেন না। আর কিছু হবার জন্য যেন অপেক্ষা করছিলেন, কিছু যাতে ওনাদের মনের ভারটা একটু হালকা হয়। কতদিন চলে যায়, কিছুও হয় না। ওরা বুঝতে পারেন এই অসহ্য অবস্থাটা ওনাদের মেনে নিতেই হবে। দুজনে আর নিজেদের মধ্যে কথাও বলেন না। বলার সব কথা যেন ফুরিয়ে গেছে, আর ক্লান্তিকর দিনগুলো যেন আরও লম্বা হয়ে গেছে। সপ্তাহখানেক পরে মাঝরাত্রে মিস্টার হোয়াইটের ঘুম ভেঙে গেল। পাশে হাত বাড়িয়ে বুঝলেন স্ত্রী পাশে নেই। ঘর অন্ধকার। উনি শুনতে পেলেন স্ত্রী খুব নিচু স্বরে কাঁদছেন জানলার সামনে দাঁড়িয়ে। উনি উঠে বসে বললেন, চলে এসো, জানলার ধারে ঠান্ডা লেগে যাবে। আমার ছেলে যে আরো ঠান্ডায় শুয়ে আছে। আরো জোরে কাঁদতে লাগলেন তার স্ত্রী। কান্না বন্ধ হলো। বৃদ্ধর চোখে ঘুম ছিল, বিছানাটাও গরম। উনি ঘুমিয়ে পড়লেন। প্রথমে একটু হালকা, তারপর গভীর ঘুম। হঠাৎ একটা চিৎকারে ঘুম ভেঙে গেল তার। উন্মাদের মতো চিৎকার করছেন তার স্ত্রী। থাপাটা, থাপাটা, বাঁদরের থাপাটা কোথায়? কোথায় ওটা? কোথায়? কি কোথায়? কোথায়? কি 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 হয়েছে? পাগলের মতো ছুটে এলেন তার স্ত্রী। আমি ওটা চাই, আমি চাই ওটা। তুমি নষ্ট করে ফেলোনি তো ওটা? হঠাৎ শান্ত গলায় বললেন, আমি ওটা চাই। কোথায় ওটা? কোথায়? বসবার ঘরে ফায়ার প্লেসের পাশে শেলফে রাখা আছে। কেন? স্ত্রী একটু কাঁদলেন, একটু হাসলেন আর জড়িয়ে ধরে স্বামীকে আদর করলেন। কি হলো? আমরা কেন এই কথাটা আগে ভাবিনি? আমার এক্ষুনি মনে এলো কথাটা। তুমি তুমি কেন আগে ভাবনি? কি ভাবিনি আমি? আরো আরো দুটো ইচ্ছে পূরণ বাকি আছে না? হ্যাঁ, আমরা তো শুধু একটা চেয়েছিলাম। বাকি আছে তো আরো দুটো। হ্যাঁ হ্যাঁ, বাকি আছে আরো দুটো ইচ্ছে পূরণ বাকি আছে। স্বামী রাগ করে প্রশ্ন করলেন, একটাতে আমাদের যথেষ্ট শিক্ষা হয়নি? না, আমরা আরো একটা চাইবো। এক্ষুনি এক্ষুনি তুমি নিচে যাও আর ওটার কাছে যাও। আমাদের ছেলেকে যেন ওটা বাঁচিয়ে দেয়। যাও যাও, তুমি আর দেরি করো না, এক্ষুনি যাও। স্বামী গায়ের কম্বলটা ফেলে দিয়ে বিছানায় উঠে বসলেন। ঈশ্বর, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো তুমি? ভয়ে তার হাত পা কাঁপছিল। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, নিয়ে এসো ওটাকে আর তোমার ইচ্ছেটা জানাও। আমার সোনা, আমার সোনা রে, তুই কোথায়? ফিরে আয় বাবা, ফিরে আয়। স্বামী উঠে গিয়ে একটা মোমবাতি জ্বালালেন, তারপর স্ত্রীকে ধরে বললেন, চলো এখন শুয়ে পড়ো। তুমি কি বলছো তুমি জানো না? শান্ত হও, শান্ত হও, চলো। আমাদের একটা ইচ্ছে পূরণ হয়েছিল তো, তাহলে তাহলে আর একটা হবে না কেন? হবেই, হতেই হবে, হতেই হবে। ওটা একটা মানে কাকতালীয় ঘটনা ছিল।
এটার সঙ্গে কোনো যোগ নেই। যাও যাও নিয়ে এসো, আর ইচ্ছেটা জানাও, যাও তাড়াতাড়ি যাও না। স্ত্রী উত্তেজনায় থরথর করে কাঁপছিলেন। বৃদ্ধ তার স্ত্রীর দিকে তাকালেন, আর গলা কাঁপছিল। আজ 10 দিন হলো ও চলে গেছে, আর আমি তোমায় বলতে চাইনি। ওর জামা কাপড় দেখে আমি চিনতে পারছিলাম না, এমন বিভৎস হয়ে গিয়েছিল ওর চেহারা, তুমি সহ্যই করতে পারতে না। তাহলে এখন কেন? ফিরিয়ে আনো। বৃদ্ধকে দরজার দিকে টেনে নিয়ে যেতে যেতে স্ত্রী বললেন, যাও ফিরিয়ে আনো আমার সোনাকে, ফিরিয়ে আনো, যাকে আমি মুখে দুধ খাইয়ে বড় করেছি, তাকে আমি ভয় পাবো? কি ভাবো তুমি আমাকে? যাও যাও, ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো আমার সোনাকে, ফিরিয়ে আনো। অন্ধকারে হাতড়ে হাতড়ে বৃদ্ধ নিচে গেলেন। বসবার ঘরে দেওয়াল ধরে ফায়ার প্লেসের কাছে গিয়ে তাকের ওপরে হাত দিলেন। হাতড়ে হাতড়ে থাবাটা পেলেন, আর একটা অজানা ভয় এসে তাকে গ্রাস করলো। ওই রকম দুমড়ে মুচড়ে যাওয়া ছেলের দেহটা যদি হঠাৎ সামনে চলে আসে, তো দরজাটা কোন দিকে? অন্ধকারের দিক ভুল হয়ে গেল। অনেক খুঁজে দরজাটা পেলেন, সিঁড়ি দিয়ে উপরে উঠে ঘরে ঢুকলেন। হাতে বাদরের থাবাটা। স্ত্রীর মুখটা কেমন অস্বাভাবিক ফ্যাকাশে, আর চোখ দুটো যেন পাগলের চোখ। কি যেন খুঁজছেন। তাকে দেখে তার স্বামী ভয় পেয়ে গেলেন। যাও, কি হলো? চুপ করে আছো কেন? যাও। স্ত্রী কঠিন গলায় চেঁচিয়ে বললেন, তুমি বুঝতে পারছো না এটা বোকামি হচ্ছে, এটা শয়তানের কাজ। যাও বলছি, যাও। থাবাটা হাতে তুলে ধরে বৃদ্ধ জোর গলায় বললেন, আমি চাই আমার ছেলে যেন বেঁচে ওঠে। থাবাটা হাত থেকে পড়ে গেল মাটিতে। সেই দিকে ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে রইলেন তিনি। আর দাঁড়াতে পারছিলেন না, চেয়ারে বসে পড়লেন। স্ত্রীর চোখ দুটো জ্বলছিল। তিনি গিয়ে জানলা খুলে পর্দা তুলে দিয়ে সেখানে দাঁড়িয়ে রইলেন। ঘরটা বড্ড ঠান্ডা হয়ে আসছিল। বৃদ্ধ আর বসে থাকতে পারলেন না। জানলায় দাঁড়ানো স্ত্রীর দিকে তাকিয়ে দেখছিলেন তিনি। কি হবে এখন? মোমবাতিটা নিভু নিভু হয়ে আসছিল। ঘরের ভেতরে নানা রকমের ছায়া ঘুরে বেড়াচ্ছিল। বাতিটা যখন একেবারে নিভে গেল, তখন বৃদ্ধ একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক, থাবাটা কোনো কাজ করেনি। আস্তে আস্তে বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। অন্ধকারে তার স্ত্রী চুপচাপ এসে পাশে শুলেন। একটু নড়াচড়া করলেন না। দুজনে কোনো কথা বলছেন না। পাশাপাশি শুয়ে জেগে রয়েছেন। শুধু ঘড়িটা টিকটিক করে নিজের কাজ করে যাচ্ছে। রাতের নিজস্ব কিছু আওয়াজ আছে, সেগুলোই শোনা যাচ্ছে। অন্ধকারটা বড্ড বিমর্ষ, কেমন যেন ভারী। নিচ থেকে মোমবাতি আনতে হবে। বৃদ্ধ একটু সাহস সঞ্চয় করে একটা দেশলাই বাক্স হাতে নিয়ে সিঁড়ির কাছে গেলেন। একটা দেশলাই জেলে সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেশলাইটা নিভে গেল। সিঁড়ির নিচে আর একটা দেশলাই জ্বালাতে যাবেন, হঠাৎ মনে হলো কেউ যেন খুব আস্তে দরজায় টোকা দিল। এত আস্তে যে উপর থেকে শোনা যাবে না। যেন মনে হলো যে টোকাটা দিয়েছে সেটা গোপন রাখতে চায়। হাত থেকে দেশলাইটা পড়ে গেল বৃদ্ধের। পাথরের মতো দাঁড়িয়ে রইলেন তিনি। শ্বাস নিতেও ভুলে গেলেন যেন। আবার টোকা দিল কেউ। পেছনে ফিরে তিনি দৌড়ে ওপরে চলে গিয়ে দরজাটা বন্ধ করে দিতেই জোরে একটা ধাক্কা পড়ল দরজায়। কি ওটা? চমকে খাটে উঠে বসলেন বৃদ্ধা। ইঁদুর, ইঁদুর আমার পাশ দিয়ে চলে গেল সিঁড়ির নিচে। তুমি তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আরো জোরে কে ধাক্কা দিচ্ছে? সারা বাড়িতে সেই ধাক্কা প্রতিধ্বনিত হতে থাকলো। হারবার্ট, ওটা আমার হারবার্ট, আমার ছেলে, আমার সোনা, আমার হারবার্ট, আমার ছেলে। স্ত্রী দৌড়ে দরজার দিকে যেতে গেলে স্বামী তার হাত ধরে টেনে আনলেন। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, কি করতে চাইছো তুমি? হ্যাঁ, কি করতে চাইছো? আমার ছেলে এসেছে গো, আমার হারবার্ট, আমার ছেলে এসেছে। নিজেকে ছাড়াবার চেষ্টা করতে করতে স্ত্রী বললেন, আমি তো ভুলে গিয়েছিলাম ও 2 মাইল দূর থেকে আসছে। একটু সময় তো
তুমি আমায় ধরে রেখেছো কেন? হ্যাঁ, ছাড়ো ছাড়ো, আমায় যেতেই হবে, দরজাটা খুলতে হবে তো। হ্যাঁ, ছাড়ো আমায়। ঈশ্বরের দোহাই, ওকে ঢুকতে দিও না, ঢুকতে দিও না। তুমি তুমি নিজের ছেলেকে ভয় পাচ্ছ? তুমি কি? ছাড়ো ছাড়ো আমায়, ছাড়ো বলছি। আমি আসছি হারবার্ট, আমি আসছি। আবার দরজায় ধাক্কা হলো, আবারও আবারও আবারও, এবার আরো জোরে। স্ত্রী জোর করে নিজেকে ছাড়িয়ে ছুটে ঘর থেকে বেরিয়ে গেলেন। স্বামী তাকে আটকাতে গেলেন, স্ত্রী তাকে ছাড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন। সিঁড়ির মাথা থেকেই যেন শুনতে পেলেন খিলটা খোলা হলো, নিচের ছিটকানিটাও খোলার আওয়াজ পেলেন। তারপর একটা মরিয়ার চিৎকার। ছিটকেটা খুলছে না কেন? উপরে ছিটকেটা খুলতেই পারছি না। একটু এসো না গো, তাড়াতাড়ি এসো। আমার ছেলে দাঁড়িয়ে আছে, শুনছো? কিন্তু তখন তার স্বামী মাটিতে হাঁটু গেড়ে বসে চারপাশে হাত ছাড়ছেন বাদুড়ের থাবাটা খোঁজার জন্য। বাইরে যে আছে সে ভেতরে ঢোকার আগেই ওটা পেতে হবে। এবার ধাক্কাটা আরো ঘন ঘন হতে থাকলো, সারা বাড়িতে ধ্বনিত হতে লাগলো সেই আওয়াজ। হঠাৎ শুনতে পেলেন একটা চেয়ার টানার আওয়াজ। তার উপরে উঠে দাঁড়িয়ে ছিটকিনিটা খুলবেন তার স্ত্রী। ছিটকিনিটা খুলতে শুরু করতেই তার হাত পড়ে গেল থাবাটার উপর, আর সঙ্গে সঙ্গে তিনি তার তৃতীয় ইচ্ছাটা চেয়ে নিলেন। থেমে গেল সব আওয়াজ, হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল বাড়িটা। ছিটকিনি এবং বাইরের দরজা খোলার আওয়াজও পেলেন তিনি। একটা ঠান্ডা হাওয়া নিচ থেকে সিঁড়ি বেয়ে ওপরে এলো, সেই সঙ্গে তার স্ত্রীর আর্ত চিৎকার আর কান্নার আওয়াজও এলো। এইবার তিনি সাহস করে নিচে গেলেন। গেটের কাছে স্ত্রী দাঁড়িয়ে আছেন আর হাউ হাউ করে কাঁদছেন। তার পাশে দাঁড়িয়ে মিস্টার হোয়াইট তাকে জড়িয়ে ধরে রাস্তার আলোয় দেখলেন সামনের পথটা শূন্য, নিঝুম, আর যেন খুব ক্লান্ত। আমাদের গল্পের উপস্থাপনা এখানেই শেষ হলো। কুন্ডু কোম্পানির প্রত্যেক শ্রোতা বন্ধুকে অশেষ ধন্যবাদ জানাই এই গল্পটি সম্পূর্ণ শোনার জন্য। W.W. জেকবসের দ্য মাঙ্কিস প গল্প অবলম্বনে বাদুড়ে থাবা রহস্য গল্পটির উপস্থাপনা আপনাদের কেমন লেগেছে তা আমাদের অবশ্যই জানাবেন। গল্পটির নেপথ্যে যারা যারা রয়েছেন তারা হলেন ভাবানুবাদ মধুছন্দা ঘোষ, সঙ্গীত ভাবনা ও পরিচালনা ইমন, ইউটিউব মার্কেটিং অর্ক, কুন্ডু কোম্পানির লোগো ডিজাইন দেবর্ষী শাসমল, গল্প পাঠে মিস্টার হোয়াইট চরিত্রে সোহম বাগচি, মিসেস হোয়াইট চরিত্রে বর্ণালী নাথ, হারবার্টের চরিত্রে অনুভব সেনগুপ্ত, মেজর মরিসের চরিত্রে স্বর্ণজিৎ বিশ্বাস, কর্মচারীর চরিত্রে ঈশান সেন, প্রচ্ছদ অলঙ্করণ সোহম বাগচি, পরিকল্পনা প্রযোজনা প্রয়োগ ও পাঠে অনুরণ্য কুন্ডু।